আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ধন্যবাদ আপনাকে। আবারও আপনার দর্শকদের শুভেচ্ছা। আসলে বাংলাদেশের যে নির্বাচনী গরুর গাড়ি শুরু হয়েছে চলা, এটা বাংলাদেশের জন্য একটি বিপজ্জনক অধ্যায়। মানে 2024-এর 5ই আগস্টের পরে অলরেডি বাংলাদেশ একটি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সেই অন্ধকারটা 12 তারিখে আরো গভীর হবে। এটা যদি ইলেকশনের নামে সিলেকশন হয় তবুও, যদি ইলেকশন না হয় তবুও, যদি তাদের কথিত জাতীয় সরকার, আমি বুঝতে পারলাম না বাংলাদেশের অর্ধেক মানুষকে নির্বাচনের বাইরে রেখে, তাদের প্রতিনিধিকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে জাতীয় সরকার হয়, আমার মাথায় এটা ঢুকে না। যাই হোক, তারপর তাদের এই তথাকথিত জাতীয় সরকারও যদি গঠন করে, তবুও বাংলাদেশ আরো গভীর অন্ধকারের দিকে যেতে থাকবে। আর আপনি যে কথাটা বললেন, তারেক রহমানের কথা বলেছেন যে সে বিদেশে গিয়ে মুক্তি হয়ে আসছে, তো তাহেরও তো মুক্তি না, সেও তো মৌলানা না, সে তারাও তো ফতোয়া দেয়। তারপর ডাক্তার শফিক, সেও তো মৌলানা না, সেও তো ফতোয়া দেয়। তারেক রহমানও ফতোয়া দিলে হারাম হয়ে যাবে? ফতোয়াটাও কি জামাত তার নিজের, মানে ওটা তাদের নিজেদের ইসলামের যারা তারা ঠিকাদার হয়েছে, কিন্তু ফতোয়ার ঠিকাদারও কি জামাত? এরা তো কেউ আলেম না, এরা কেন ফতোয়া দিবে? তারেক রহমান ফতোয়া দিলে যেমন ভুল হবে, অন্যায় হবে বা ইসলাম বিরোধী হবে, তেমনি এরাও ফতোয়া দিলে ইসলাম বিরোধী হবে। যদিও এরা নামের আগে লাগায় ইসলাম, পরে লাগায় ইসলাম, কিন্তু ইসলাম বিরোধী কাজ এরাই বেশি করে। তারা এই কথা বলেছে যে কাউকে মুসলমানদের আপনি কাফের বলতে পারবেন না। তো আপনি জান্নাতে টিকিট কেমনে পেয়েছেন? শেখ হাসিনারে যখন জান্নাতে 560টা মসজিদ বানানোর জন্য শেখ হাসিনাকে যে মৌলবী জান্নাতি বলেছে, তার জন্য তো তার চৈত্য গোষ্ঠী উদ্ধার করেন। তো আপনারা দাঁড়িপাল্লাই দিলে ভোট দিলে বেহেশতে নিয়ে যাবেন, শাপলাকলিতে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদাউস, আর শাপলাকলিতে ভোট দিলে পরে নিচের বেহেশতে যেগুলো আছে, মানে স্টেজে নিচে, মানে মর্যাদায় নিচে আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, যে সিনেমা হলের টিকিটের মতো আর কি। জান্নাতুল ফেরদাউস হলো ডিসি, তারপর ফার্স্ট ক্লাস, তারপর সেকেন্ড ক্লাস, তারপর থার্ড ক্লাস, এইভাবে মোটামুটি সপ্তম ক্লাস পর্যন্ত আছে। যারা শাপলাকলিতে যাবে তারা জান্নাতুল ফেরদাউসের নিচে আসবে আর কি। আর যারা হাত পাখায় দিবে তারাও আরেকটু নিচে আসবে। এই তো। তো এই যে যে এই বদমাইশি গুলো তারা করে, তারেক রহমান তো ঠিকই বলছে। তারা কিভাবে, এটা তো মুক্তি হইতে হবে না তো, কিছু কিছু ফতোয়া দিতে তো মুক্তি হইতে হয় না। তারা এই যে বেহেশতের টিকিট ব্যস্ত আছে, এটা বলাতে গায়ে সিট লাগছে, লাগবেই, স্বাভাবিক। তবে এরা তো সাপ আর সাপুরের লড়াই। আপনি সাপের পক্ষ যাইতে পারবেন না, সাপুরের পক্ষ যাইতে পারবেন না, কারণ এরা যে কোনো মুহূর্তে তাদের জীবিকার জন্য পরস্পরের বন্ধু হয়ে যাবে। তাই আমরা তাদের পক্ষে বিপক্ষে কোনো কিছু বলতে পারবো না। তবে ওই যে, মানে এটা হলো সাপ সাপুরের লড়াই, অথবা দুই কুকুরের কামড়াকামড়ি, এগুলো তারা করতে থাকবে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নাই। তাই তারা যেভাবে পারে দেশটাকে দখল করে গণিমতের মাল বানিয়ে যে যেভাবে পারে দখল করবে। বিএনপি গিয়েছে শাহজালালের মাজার থেকে, শাহজালাল ইয়েমেনের মাজার থেকে উদ্বোধন করেছে নির্বাচনী প্রচার প্রচারণা। তারা শাপলাকলি দিয়ে শুরু করেছে। আবার আমার ভাবির পোলারা শুনলাম 3 মাজারে গেছে, 3 জাতীয় নেতার মাজারে গেছে। কিন্তু ওই যে যারা দিয়ে চক্ষু দান তার কোনো খবর নাই, আর যার নামে খিচুড়ি খাইতেছে, সিন্নি খাইতেছে, সেই মৌলবীর খবর নাই। অর্থাৎ বঙ্গবন্ধুর নাম তারা নিতে রাজি না। কারণ ওইখানে গেলে তাদের ইমান চলে যাবে, ওইখানে গেলে তাদের আর মানে চেতনা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বঙ্গবন্ধুর জন্য যে দেশটা স্বাধীন হয়েছে, তার ওইখানে কেউ যায় না। কিন্তু আমরা ভারতের দিকে তাকাইলে কি দেখি? সেখানে তারা সংসদের নাম তাকে বিতর্ক করে, এমনকি ঝগড়া করে, গালাগালিও করে। কিন্তু তারা তাদের জাতির যে পিতা, তাকে সম্মান দিয়ে কথা বলে। তারা সেখানেও, তারাও তার জন্মদিন পালন। আপনি দেখেন বিজেপি মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করে, আমি দেখেছি। এটা আজকে নতুন না, বাজপেয়ীও করেছে, অটল বিহারী বাজপেয়ীও করেছে, এরাও করেছে, করতেছে। আমার সমালোচনা করে, সমালোচনার জায়গায় সমালোচনা করে, মর্যাদা যখন দেওয়া তাও দেয়। কিন্তু বাংলাদেশে তো ওই যে যারা দেশ প্রধান তারাই করতে হবে অপমান। বঙ্গবন্ধুর জন্য দেশটা স্বাধীন হয়েছে, একটা নতুন দেশ সৃষ্টি হয়েছে। এদের বঙ্গবন্ধুর নাম নিতে, মুখে নিলে এদের দাঁত ভেঙে যায়, জিভায় ব্যথা পায়। এরা ওই তালিবের ও অন্তস্থায়কার হাদিকে মৌলানা ভাসানী বানায় ফেলে, বঙ্গবন্ধুর উপরে জায়গা দেয়। এরা যে মানে কখন যে এরা চৌথা আসমান, এরা কখন নবী বানায় ফেলবে আমরা জানি না। মানে আপনি যদি জামাতের যদি আপনি, যেমন এই যে আপনি যদি এখন জামাতের পক্ষে সাবাই গাইতেন এই চ্যানেলে, তাহলে হয়ে যেতেন আপনি বাংলাদেশের সবচেয়ে সেরা সাংবাদিক, সবচেয়ে সেরা উপস্থাপক। জামাতের বট বাহিনী আপনাকে নিয়ে এমন প্রচার চালাইতো যে আপনি হয়ে যেতেন বাংলাদেশের একেবারে কিংবদন্তি সাংবাদিক। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের পক্ষে বলেন, তাই আপনাকে তারা যা তা বলবে, তারা আপনাকে নিয়ে আগ্রহ দেখাবে না। আপনার জানা যায় তারা কোনোদিন আসবে না, আমার জানা যায় কোনোদিন আসবে না। কিন্তু তাদের পক্ষে আপনি যত গালাগালি করেন, তাদের পক্ষে মুখ খারাপ যতই করেন, যদি তাদের চামচা হয়ে কাজ করেন, জানাজায় দরকার তারা 50 লাখ টাকা খরচ করবে, ওই জানাজা বড় করতে যা করেন লাগে তাই করবে।
এমনকি আপনার জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাবে। তবে এই নির্বাচনের কোনো গুরুত্ব নাই, কারণ হচ্ছে যে দেশে বিদেশে এটা হয়তো সাময়িক স্বীকৃতি দিলেও দিতে পারে কেউ কেউ, কিন্তু এই নির্বাচন করার পরে বাংলাদেশ একটা মানে আটকা পড়ে যাবে, মানে ফাটা বাঁশের মাঝখানে, অর্থাৎ ফাঁদে পড়ে যাবে, বাংলাদেশ বের হয়ে আসতে পারবে না, খুব ঝামেলা হবে। মানে এখনো যদি সর্বদলীয় একটা নির্বাচন হইতো, তাহলে অন্তত ফাটা বাঁশের চিপাই থাকতো না, বা কেস কি কলে পড়তো না, আটকে যেত না, বেরোনোর একটা জায়গা থাকতো। কিন্তু এরা এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতিকে একেবারে ফাটা বাঁশের চিপায় ফালাই দিল, এখান থেকে আর বের হয়ে আসতে পারবে না। এখন প্রভু তো তার গোলামের পক্ষে থাকবেই, অথবা গোলাম তার প্রভুর পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আপনি কি খেয়াল করেছেন যে ভারতে গেল কেন? নিশ্চয়ই সেখানে তার নিজের দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করার জন্য যায় নাই, সেটা তো তাকে টেলিফোন করলেই হইতো, তাই না? আপনার সাথে আমি দেখা করব, আমি তো অস্ট্রেলিয়া ফোন করে আপনার ওই বিষয় নিয়ে আমরা ডিসকাস করে সিদ্ধান্ত নিতে পারি, ওইখানে আপনার সাথে তো যায় দেখা করতে পারে না। আর আপনাকে ইন্ডিয়া এসে আমার সাথে দেখা করতে হবে না, কি করতে হবে? ফোনে আমরা, আমাদের যেহেতু সম্পর্ক ভালো, আমরা নিজেরাই ফোনে সেটা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আসলে তো আমি অস্ট্রেলিয়া গেলে আপনার সাথে দেখা করতে যাবো না, অন্য কারোর সাথে দেখা করতেছি। আর আপনি আমার কাছে আসলে নিশ্চয়ই আমার কাছে আসেন নাই, অন্য কারোর সাথে দেখা করতে আসছেন। যখন দেখলো সেখানে পাত্তা পায় নাই, মানে ভারত এই সারা কেউ পাত্তা দেয় নাই। পাত্তা না দেওয়ার কারণে সে তার নিজের, মানে পাত্তা দেয় নাই, মানে সমঝোতা হয়নি। হয়তো তারা বলেছে ভারতকে, হয়তো এস জয়শঙ্করকে বলেছে, বা তাদের রাষ্ট্রদূতকে বলেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে, ভারতকে ইয়েস কার্ড দিতে বলেন। আমার ধারণা ভারত ইয়েস কার্ড দেয়নি, তার জন্যই তারা ওইখানে ওই গতানুগতিক একটা মিটিং করে মুখ রক্ষা করে চলে আসছে। কিন্তু এগুলো তো আমরা বুঝি কম বেশি, কারণ আপনি তো যত কিছুই করেন এই যুগে, তো আপনি কোনো কিছু ফাঁকিয়ে দিতে পারবেন না, আপনি সাময়িক মানুষকে বোকা বানাইতে পারবেন, কিন্তু তথ্য তো আপনি, যারা সমঝদার তারা বুঝে যাবেন। তেমনি এটা ভারতকে আমি তো বলেছি যে ভারতকে ঘোড়া ডিঙিয়ে আপনি ঘাস খেতে পারবেন না। বাংলাদেশ এবং চায়নাকে আপনি সাইড লাইনে রেখে বাংলাদেশে কিছু করবেন, এটা সম্ভব না। সেটা পৃথিবীর যত বড় শক্তি হোক। হ্যাঁ, এতে কি হবে জানেন? আমাদের বাংলাদেশটা আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলার মাঠ হয়ে যাবে, হিল পাটান ডলাডলি, বাংলাদেশের জনগণ হবে বলির পাঠা। এদের 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 মরিচের কর্মশালা আর কি, আমরা হবো মরিচ, তারা ডলাডলি করবে। অথবা বাঘে মহিষে, বাঘে সিংহে, বাঘ সিংহ মহিষ, এই তিনজনে যুদ্ধ করবে আপনার বাড়ির উঠানে, আপনার বাড়ি ঘর আর কিছুই থাকবে না। বিষয়টা এরকম। এখানে বাংলাদেশ এখন বলির পাঠা হতে যাচ্ছে, কোনো সন্দেহ নেই, সেই দিকে আমরা যাচ্ছি। বাংলাদেশটা একটা ব্যাটেল ফিল্ড। অলরেডি বাংলাদেশে আপনাকে একটা তথ্য দেই, এই বাংলাদেশের কারণে ভারতের সাথে অলরেডি আমেরিকার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ভারত যেমন, আমেরিকা যেমন ভারতকে দুর্বল করার বা ম্যানেজ করার চেষ্টা করতেছে, অন্যদিকে ভারতও আম, আমেরিকাকে ঘায়ল করার চেষ্টা করতেছে ভিতরে ভিতরে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ভারতের বাজেট কিন্তু, জিডিপি কিন্তু $4 ট্রিলিয়ন। ইতোমধ্যে, অর্থাৎ 10 দিনের মধ্যে এমন ঘটনা ঘটেছে, অলরেডি আমেরিকার $2 ট্রিলিয়ন লস হয়ে গেছে। এটা বাংলাদেশের মানুষও জানে না। মানে এটা যেহেতু আভ্যন্তরীণ, এটা গবেষকরা একে বলেন, তাদের কাছ থেকে শুনছি। অলরেডি আমেরিকা বাণিজ্যে ভারত এমন বাগড়া দিয়েছে, $2 ট্রিলিয়ন লস হয়ে গেছে মানে আমেরিকার। এই যে বাংলাদেশকে নিয়ে, এটা অনেকেই জানে না। তো বাংলাদেশ নয়, বাংলাদেশকে নিয়ে এখন আন্তর্জাতিক খেলোয়াড়, যে নিউজ বলেছে না, আন্তর্জাতিক খেলোয়াড়, সে আন্তর্জাতিক খেলোয়াড় না, সে হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়দের গোলাম। আন্তর্জাতিক খেলোয়াড়রা খেলতেছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ নিয়ে 71-এ কিন্তু পারমাণবিক যুদ্ধ, মানে আণবিক যুদ্ধ হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। কিন্তু এইবার কিন্তু বাংলাদেশ যেভাবে যাচ্ছে, যদি এই বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়রা খেলা শুরু করে, বাংলাদেশও ধ্বংস হবে, পাশাপাশি বহু দেশ এর সাথে জড়িত হয়ে যাবে, বড় যুদ্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ নিয়ে। আপনি খেয়াল করেন, $2 ট্রিলিয়ন লোকসান হয়ে গেছে অলরেডি আমেরিকার। আমি তো আগেই বলেছি, ভারত হচ্ছে পাকা খেলোয়াড়, কূটনীতিতে আপনি তার সাথে পারবেন না। ভারতের কিন্তু কোনো বন্ধু নাই সোভিয়েত ইউনিয়ন ছাড়া, মানে রাশিয়া ছাড়া। যে যতই চাপা মারুক, রাশিয়া ছাড়া ভারতের একটা দেশও বন্ধু নাই, এবং ভারত তো মনেও করে না। তো এই ভারত কিন্তু ঠিকই আছে এত শত্রুতার মধ্যে। নাহলে বাংলাদেশের মতো, ভারতের তুলনায় ভারত যদি হাতি হয়, বাংলাদেশ হলো তেলাপোকা। তার সাথে ফাইট করতে যায়, সে ভারত জানে না তার বিরুদ্ধে এইখানে তৈরি করা হচ্ছে কিছু কিছু মানুষকে, কিছু কয়েকটা দেশ এখানে ভারত সবই জানে। এটা তো শুধু আমি জানি তা তো না। তো ভারতও গেম খেলতেছে, বাংলাদেশের মানুষ এত যে সুদূর করে আমেরিকার যদি $2 ট্রিলিয়ন লস করাইতে পারে, বাংলাদেশে যদি $5 লাখ কোটি লসের কোনো কাজ করে বসে, তো বাংলাদেশ তো ভিক্ষা করে খাবে, পাকিস্তানের মতো বেগিং করে খাবে, এছাড়া তো তাদের কোনো উপায় থাকবে না, কোনো উপায়ই থাকবে না। পাকিস্তানের মতো বেগার হয়ে যাবে। আমেরিকার 2 ট্রিলিয়ন না, আরো 4 ট্রিলিয়ন গেল, আমেরিকার যায় আসে না, কারণ আমেরিকা অনেক বড় অর্থনৈতিক দেশ, সারা দুনিয়াতে তার ব্যবসা বাণিজ্য আছে।
সে সারা দুনিয়া মাথা বুড়ি করে, সারা দুনিয়ায় ব্যবসা করে, কিন্তু বাংলাদেশ কোথায় যাবে? এই বাংলাদেশ যেখানে আমেরিকাকে এত বড় ক্ষতি করে দিছে শুধুমাত্র কূটনৈতিক বুদ্ধিতে, শুধুমাত্র। আবারও বলি, তার সামরিক যে বিজনেস, সেইখানে সে গোপন ভাবে আঘাত করেছে আমেরিকার বিরুদ্ধে, যার জন্য আমেরিকার 2 ট্রিলিয়ন বাণিজ্য হাতছাড়া হয়ে গেছে। 2 ট্রিলিয়ন। বুঝতে পারছেন? আমাদের বামপন্থী ভাইদের, বামপন্থী বন্ধুদের দশা হচ্ছে, ওই যে বিটিভি থেকে একটা সাদা কালো টিভিতে বিজ্ঞাপন হইতো, আমি তো মেয়ে খাই। তো এরা আন্দোলন দেখলেই মাঠে নামে, ভোট দেখলেই মাঠে নামে, কিন্তু ফলাফল সবসময় তাদের বিরুদ্ধে থাকে। এই আন্দোলনে তারা যুক্ত হয়েছিল তথাকথিত জুলাই সন্ত্রাসীদের আন্দোলনে। এই জন্য দেখুন উদিসিতে হামলা হয়েছে, ছায়ানটে হামলা হয়েছে, তারা কান্নাকাটি করতেছে। আবার ইলেকশনের জয়গান শুরু হয়েছে, ইলেকশনের বাতাস বইছে, তারা ইলেকশন করা শুরু করছে। কিন্তু একবারও ভাবে না যে তাহলে 2018, সরি 2019, তারপর মানে এই সর্বশেষ যে নির্বাচন, 24-এর নির্বাচন, 19-এর নির্বাচনে তারা কেন যায় নাই? কি কারণে যায় নাই? তারা তখন যে কারণে যায় নাই, এখনো তো সেই কারণে বিদ্যমান। তাহলে এখন কেন নির্বাচনে যায়? মানে এরা সবসময় ঐতিহাসিক ভুল করে এবং ভবিষ্যতেও করবে, কোনো সন্দেহ নাই। এবং করতেছে তারা। এই নির্বাচনে যাওয়াতে তারা তারা লসে পড়লো, তারা বুঝতেই পারেনি। আমি কয়েক মাস আগেই বলেছি, 2024 সালে 5ই আগস্টে আওয়ামী লীগের যত না ক্ষতি, আওয়ামী লীগের ক্ষতি তো আওয়ামী লীগ রিকভারি করবে, বামপন্থীদের যে ক্ষতি হয়েছে তারা এতিম হয়ে যাবে। চাপা যতই মারুক, তাদের তাদের শুভাকাঙ্ক্ষী আওয়ামী লীগ, বিএনপি না জামাতও না, প্রশ্নই আসে না। জামাত বিএনপির শুভাকাঙ্ক্ষী না, বিএনপি জামাত এই বামপন্থীদের শুভাকাঙ্ক্ষী হবে। ওই যে কি যেন নাম, মেঘ মোল্লা বসু, নাম দিছি মেঘ মোল্লার, না নাম দিছি মেঘ মোল্লা বসু। মেঘ মোল্লা বসুরে 5,000 ভোট দিয়েছে। কেন দিছে বুঝতে পারছেন তো? ওই যে ছাত্র ইউনিয়ন ভেঙে ফেলছে। এটাই হলো বাম রাজনীতির ভবিষ্যৎ। এরা নিজেরা কি করে নিজেরাই জানে না। খুবই গুরুত্ব দিয়ে ভাবতেছি, এবং এটা গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের রাজনীতির জন্য জয়ের এই আল জাজিরাতে ইন্টারভিউটা হচ্ছে একটা মাইল ফলক। এখানে সে এন্ট্রি, আল জাজিরা অন্যান্য জায়গায় সে সাক্ষাৎকার দিয়েছে, কিন্তু আল জাজিরার সাক্ষাৎকারের মাধ্যমে অলরেডি অলরেডি সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে সরাসরি তিনি এন্ট্রি নিলেন। সরাসরি, এতদিন কিন্তু তিনি সরাসরি এন্ট্রি নেন নাই। কারণ এখানে তিনি 2টা সংকেত দিয়েছেন। একটা হলো যে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন হবে, সেখানে তিনি আসতে পারেন, না আসবেন তাহলে না আসতে পারেন, ক্যান বি। এখন আরেকটা হলো আপনার, তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, তার যে বক্তব্য দেখেছেন, সেখানে সে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল, এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে এই মিডিয়ার যে কার্যকলাপ সেগুলো তিনি মাথায় রাখেন। তার কারণ হচ্ছে সজীব ওয়াজেদ জয়কে যেভাবে প্রশ্ন করেছে, তাকে ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে বহুভাবে। উপস্থাপক, আপনি নিজেও একজন সাংবাদিক এবং উপস্থাপক, আপনি খুব ভালো জানেন এটা, আমার আপনি ভালো বলতে পারবেন এবং আপনি ভালো অনুধাবন করতে পারবেন। আমি আশা করি আপনার দৃষ্টিও সেটা, আপনার দৃষ্টিতে সেটা আটকে গেছে। সেটা হলো যে উপস্থাপক পরিকল্পিতভাবে তাকে প্রশ্ন উত্তর শেষ করার আগেই প্রশ্ন করা শুরু করে, যাতে সে উত্তর শেষ না করতে পারে এবং ভুল কোনো বক্তব্য দেয়। তারা খুব চেষ্টা করেছে এমন একটা ভুল বক্তব্য দেয় যে বক্তব্যটাকে ক্যাশ করে তারা বাংলাদেশে একটা স্যাবোটাজ সৃষ্টি করতে পারে বা আওয়ামী লীগের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। সেটা তারা পারে নাই। আওয়ামী লীগের ভুল ধরে তারা এখানে তাকে ঠেকিয়ে রাখবে, বা তার কথায় ভুল ধরে আওয়ামী লীগের উপর আবার স্টিম রোলার চালাবে। সজীব ওয়াজেদ জয় কোনো বক্তব্য সেরকম দেন নাই। সবগুলোকে তিনি একেবারে সহজ সরল ভাবে, খুবই সহজ সরল, তিনি যে খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছেন কথা তা না, খুব সহজ সরল ভাবে ডিপ্লোম্যাটিক ভাষায় তিনি এগুলো এড়িয়ে গিয়েছেন। মানে যত না রাজনীতিবিদ হিসেবে জয় সেখানে ছিলেন, ডিপ্লোম্যাট হিসেবে কথা বলেছেন বেশি বলে আমার মনে হয়েছে, এবং এটা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব পড়বে, অলরেডি পড়ে গেছে। অলরেডি বাংলাদেশের রাজনীতিতে এটা প্রভাব পড়ে গেছে। আওয়ামী লীগের যে সাধারণ নেতা কর্মী, তারা কিন্তু একটু চাঙ্গা হয়ে উঠেছে জয়ের এই সাক্ষাৎকারের পরে। আগেও দিয়েছে, এই সাক্ষাতের পরে একটু চাঙ্গা হয়ে গেছে। আর জননেত্রী শেখ হাসিনা যদি ভিডিও কলে আসা শুরু করেন, বাংলাদেশের আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের কর্মী, এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তারা দেখবেন যে আরো উজ্জীবিত হবে এবং তারা মাঠে নেমে যাবে। আমার ধারণা শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিনই তিনি আওয়ামী লীগের হাত ধরে থাকবেন। তো ন্যাচারালি একটা মানুষ মারা গেলে তার দলের তো পরিবর্তন আসবেই, এমনিতেও পরিবর্তন আসবে। সজীব ওয়াজেদ জয় ঠিকই বলেছেন যে যদি 24 সালের এই নির্বাচনটা 5 বছর আওয়ামী লীগ টিকে যেত, শেখ হাসিনা রিটায়ার্ড নিজেই করতেন। কিন্তু এখন তিনি রিটায়ার্ড করবেন না বাংলাদেশের আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির কারণে। তবে কোনো সন্দেহ নাই, বোঝা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়ই আসবেন। যে আওয়ামী লীগের নেতারা
এই নেতিবাচক বক্তব্য দিতেছেন, তারাই দেখবেন সবার আগে জয়ের কাছে গিয়ে পানি পড়া নিতে যাবে। ওগুলো আমরা চিনি। বাংলাদেশের বিএনপিরও বহু লাফালাফি করেছে, শেষ মুহূর্তে তারেকের জুতা টানতেছে তারা। আমরা বাংলাদেশের বড় বড় সাংবাদিকদের চিনি, যারা সাংবাদিক তৈরি করে, তাদেরকেও দেখেছি আমরা। ওই তারেক রহমানের জুতা টানতেছে, জুতার পারলে মাথায় নিয়ে ঘুরতো, কেউ জুতার ছবি নিয়ে মাথায় ঘুরতেছে, কেউ তো পা চাটতে গিয়েছিল। তো এরকম যখন সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে চলে আসবেন, বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে, আমার ধারণা, আমি তো আওয়ামী লীগ করি না, আমি তাদের কথা বলতে পারবো না, কিন্তু আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের কথা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের কথা আমি বলতে পারি। তৃণমূল শেখ হাসিনার রক্তের যে কোনো মানুষকে তারা মেনে নেবে, এটা আমার ধারণা। নেতারা কি মানবে মানবে না সেটা আমি জানি না, কিন্তু তৃণমূলের সাথে আমার কথা হয়, আজও কথা হবে, সরি শনিবারও একটা গ্রুপের সাথে আমার কথা হবে, মাঝে মধ্যেই কথা হয়, ব্যক্তিগতভাবে কথা হয় অনেকের সাথেই। তো তৃণমূল শেখ শেখ হাসিনার সন্তানকে অবশ্যই মেনে নিবে, এবং এটা আমার মনে হয় তারা তাই চায়, সাধারণ কর্মীরা। কারণ বরং নেতারা, যে নেতা বলছে সজীবাদের জয়ের নেতৃত্বে প্রশ্ন তুলেছে, আমার ধারণা সেই নেতাই তার এলাকায় যদি আওয়ামী লীগ ফিরে যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কারণ হলো, বাংলাদেশের যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাধারণ কর্মীরা অনেক নেতার উপরে খেপা আছে। এরা হয়তো পালিয়ে এসেছে বা পালিয়ে আছে, আন্ডারগ্রাউন্ড হয়েছে, যারা আটকে নাই, এদেরকে এই আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা কিন্তু এলাকায় গেলে দৌড়াবে, এটা আমার ধারণা। তাই উনি কি ওই সজীবদের জয়ের বিরুদ্ধে যে বলেছে বা সমালোচনা করেছে, আমি নিশ্চিত তারা সবার আগে ওই লোকগুলোই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অভাবনীয় ভাবে রাজনীতির ময়দানে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে। নেতিবাচক নয়, ইতিবাচক অর্থে রাজনীতি জমে উঠেছে। বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশ চষে বেড়াচ্ছেন, এবং তিনি সবাইকে আশ্চর্য করে দিয়ে একটি রাতে প্রায় 18 ঘন্টার সময় নিয়ে সিলেট থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ বিভিন্ন এলাকাতে 9টি না 10টি জনসভা করেছেন। এবং সারাটা রাত তার যারা ভক্তকুল, কর্মী, সমর্থক এবং নির্বাচনের ময়দানে যারা বিএনপি নেতাকর্মী, তারা সর্বস্ব শক্তি দিয়ে এই শীতের রাতে তাদের নেতার কথা শোনার জন্য অধীর আগ্রহে তারা সেই নির্বাচনী মাঠে উপস্থিত ছিল। অন্যদিকে তার প্রতিপক্ষ ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, তিনিও তার নেতাকর্মীদেরকে নিয়ে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। তারেক রহমান যা কিছু করছেন, পাল্লা দিয়ে তিনি তা কিছু করার চেষ্টা করছেন, এবং রেটিংয়ে যেন তিনি আরো বেশি তারুণ্য প্রকাশ করতে পারে সে প্রাণান্ত চেষ্টা জনাব শফিক করে যাচ্ছেন। আবার অন্যদিকে জনাব শফিক যে কাজগুলো করছেন সেটাও কিন্তু তারেক রহমান সাহেব এবং তার যারা টিম রয়েছেন তারা নোটিশ করছেন যে জামাতের কোন কোন বিষয়গুলো উত্তর দেওয়া দরকার, কোন কোন বিষয়গুলো অনুসরণ করা দরকার এবং কোন কোন বিষয়গুলো পরিহার করা দরকার। তো এই অবস্থার মধ্যে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে না নির্বাচনটা ভীষণভাবে জমে গেছে। এবং এই যে নির্বাচন জমে গেছে, নির্বাচন জমে যাওয়ার ফলে যারা বলছিলেন যে নির্বাচন হবে না, তাদের একটা বিরাট অংশ রীতিমতো অপমানিত। আমি নিজেও যেহেতু সন্দিহান ছিলাম, কিন্তু আমি আসলে অপমানিত নই। এর কারণ হলো আমি যে সন্দেহ প্রকাশ করেছিলাম সেটা এই কারণে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা ভালো প্রতিবেশ, আইন শৃঙ্খলা দরকার, সেটা এখনো নেই। কিন্তু যেটা অদ্ভুতভাবে ঘটে গেছে সেটা হলো জনগণ রেসপন্ড করেছে এই নির্বাচনে। আর জনগণ যদি রেসপন্ড করে তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা না থাকলেও হয়। আমাদের যেটা শঙ্কা ছিল যে এই অবস্থাতে জনগণ রেসপন্ড করবে না, তো জনগণ রেসপন্ড করছে। এই রেসপন্ড কতদিন থাকে বা কি অবস্থায় থাকে, পরিস্থিতি যদি পাল্টে যায় সেটা অন্য কথা, কিন্তু আজকের দিন পর্যন্ত যা কিছু ঘটছে নির্বাচনের পক্ষে আমার কাছে এগুলো সবই ইতিবাচক বলেই মনে হচ্ছে। কিন্তু সেই ইতিবাচকতার দিকে আবার মানুষকে এই যে হঠাৎ করে যে প্রলুব্ধ করছে, নির্বাচনের ময়দান উত্তেজিত করছে, কারণটা কি? কারণটা হলো যে আমাদের দেশে নির্বাচনটিকে সবাই সবচেয়ে বড় বিনোদন মনে করে। অলমোস্ট একটা ঈদের মতো উৎসব তারা 1 মাস ব্যাপী উদযাপন করে। আমাদের দেশে ঈদের দিন 3-4 ঘন্টা সকালবেলা নামাজ পড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, এরপর বিকেলে সবাই একটা ঘুম দিয়ে ঈদ শেষ। কোরবানির যে ঈদটি হয় সে একই অবস্থা, গরু কেনা, গরু লালন পালন করা, এরকম 3-4 দিন সবাইকে ব্যস্ত থাকে। তারপরে নামাজ পড়ে গরু জবাই করার পরেই বিকেলবেলা অলসতা চলে আসে। 1 দিন 2 দিন গরুর মাংস খাওয়া হয়, খাসির মাংস খাওয়া হয়, তারপরে সব চুপচাপ।
কিন্তু নির্বাচনের ময়দানে গরুর লাগে না, ছাগল লাগে না, কোনো নতুন পোশাক লাগে না। একটু বিড়ি, একটু চা সিগারেট, একটু হুন্ডাই করে ঘোরাফেরা, রাত্রি জেগে জেগে মিছিল করা, এই জিনিসগুলো মানুষের শরীরে উৎসবের আমেজ ধরিয়ে দেয়, উৎসবের আগুনের ঝড় তুলে। এবং আমি আমার নির্বাচনী এলাকাতে দেখলাম যে বিভিন্ন ছোট ছোট গ্রামে, গ্রাম্য বাজারে যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, তাতে কোনো মানুষ ঘরে বসে নেই। অন্য এলাকায় কি হলো আমি বলতে পারবো না, কিন্তু আমার গলা চিপে 10 মিনিটে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কেউ কিন্তু ঘরের মধ্যেই বসে নেই। গভীর রাত পর্যন্ত, রাত্রি 1টা 1:30 পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ, যে বাজারে সাধারণত 20-25 জন মানুষ থাকে অন্যান্য সময়টিতে, সেই বাজারে এখন 300-400 লোক জটলা করে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রার্থী, কোন প্রার্থীর পক্ষে নির্বাচন করলে ভালো হবে, কোন প্রার্থী ভালো হবে, এগুলো নিয়ে সারাক্ষণ কুটনামি। এবং এগুলো খুব পছন্দ করেন বাংলাদেশের মানুষ। আমাদের দেশে বলে না জারি সারি বিচার গান, তো এই বিচার গান বাঙালির খুব প্রিয়। তারা সেখানে বসে খুব চুলচেরা বিচার করে, বিশ্লেষণ করে, প্রতিপক্ষের সমালোচনা করে, শরীয়ত নিয়ে আলোচনা করে, মারেফত নিয়ে আলোচনা করে। এবং শরীয়ত মারেফত আলোচনা করতে গিয়ে মানে সেই ফেরেশতা, আল্লাহ, রাসূল ঠাসুল বিভিন্ন বিষয় নিয়ে এমন সব গল্প মানে ফেদে বসে। তো এটা আগে মানুষ খুব মজা করে শুনতো। এখন তো দেখেন এরকম একটা গল্প বলতে গিয়ে এক এরকম বাউল শিল্পী এখন রীতিমতো জেলে। এটা আমাদের একটা অভ্যাস। তো সেটাই এখন নির্বাচনের মাঠে চলছে। কে এমপি হলে ভালো হবে, কে এমপি হলে মন্ত্রী হবেন, কে মন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে, কার সঙ্গে কার কত ভালো সম্পর্ক, কার বংশ কি, মর্যাদা কি, এই জিনিসগুলো নিয়ে ভীষণ রকম আলাপ আলোচনা হচ্ছে। আর এই আলাপ আলোচনা করতে গিয়ে যে সকল কূটনামি হচ্ছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে ধরনের হুমকি ধামকি হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, এগুলো মানুষ ভীষণ রকম যাকে বলা হয় উপভোগ করছে এবং এগুলো মানুষ পছন্দ করে। আমাদের দেশে নির্বাচনের এটা একটা ট্রেন্ড। তো সেই দিক থেকে গ্রামাঞ্চলের প্রত্যেকটি পরতে পরতে, ইউনিয়নে, ওয়ার্ডে,